আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বাড়িধারা ডিওএইচএস থেকে আটকের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। দেশের সব সিটি ও পৌর মেয়র আর জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন, শূন্য পদগুলোতে প্রশাসক নিয়োগ। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বললেন মির্জা ফখরুল। ছাত্র জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র চলছে মন্তব্য। এবং মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না যাত্রীদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে আটক করেছে পুলিশ। তাকে রাজধানীর ডিওএইচএস বাড়িধারা থেকে আটক করা হয়। আটকের পর দীপু মনিকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিনের কোনো এক সময়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আগের 2 মেয়াদে পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। গত মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়রদের অপসারণ করা হয়েছে। এসব পদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বর্তমানে দেশে প্রায় সব স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি থাকছে না। আরও জানাচ্ছেন রফিকুল বাশা। আমরা অপেক্ষা করছি রিপোর্টের জন্য। পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সব স্তরে নির্বাচিত প্রতিনিধিদের অনেকে অফিসে আসেননি, পলাতক আছেন অনেকে। এই অবস্থায় স্থানীয় সরকারের সব জনপ্রতিনিধিকে অপসারণ করা হলো। আমি যদি 2 দিন এখানে না আসি তাহলে তুমি কি বলবে যে উনি আসেন আর নাই, কি বলবো? আজকে তুমি আসলে এসে আমাকে পেলে না, তোমরা অনেক তো অফিসে পাইনি, 2 দিন ধরে পাচ্ছি না। তো সেই তথ্য আমরা নিচ্ছি যে কে আছে কে নেই। আর থাকা না থাকাটাও তো আবার বেশ একটু ঘোলাটে এরিয়া। আমি কোথাও লুকিয়ে আছি, পরিস্থিতির কারণে আমি লুকিয়ে থাকতে পারি, মানে যিনি ইনকামবেন্ট লুকিয়ে থাকতে পারেন, তো অফিসে নেই। তো আমার তো দরকার অফিসে। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র, 493 জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, 323 জন পৌরসভা মেয়র ও 60 জন জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র এবং জেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে দেশে প্রায় সকল স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি শূন্য হল। 12টি সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার 4 কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি 8 সিটি কর্পোরেশনে বিভাগীয় কমিশনাররা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। 495 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন। 330টি পৌরসভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন। 61টি জেলার মধ্যে 53টি জেলায় জেলা প্রশাসকদের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর 8টি বিভাগীয় জেলায়
অতিরিক্ত বিভাগীয় কমিশনাররা জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংবিধানের মূল ভিত্তির সাথে সাংঘর্ষিক বলে ওই সংশোধনী বাতিল চেয়েছেন আবেদনকারী। তবে সংশোধনী স্থগিতাদেশের আবেদনের বিষয়ে জোর বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষ। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সঙ্গে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর তোফায়েল আহমেদ সহ ৫ জন বিশিষ্ট ব্যক্তি রিট করেন। যে আমাদের যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে এই যে গত কয়েক সপ্তাহে, এগুলো সম্পূর্ণ এড়ানো যেত। আর তত্ত্বাবধায়ক সরকার এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। কোর্ট পূর্ণাঙ্গ শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে ৭ ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল। যে পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার, আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড আব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারেন। জারি করার রুলে আইন সচিব ও সংসদ বিষয়ক সচিব সহ ৩ জনকে বিবাদী করা হয়। তাদের ৮ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্পানিয়ের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতারা জানিয়েছেন, অর্থনীতিকে সচল করা ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাহুল রায় জানাচ্ছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছে দলটি। ঘণ্টাখানেকের বৈঠকে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আগামী দিনে আমরা যে সবগুলো সংস্কার করে একটা গণতন্ত্রের পথে কিভাবে ফিরে আসতে পারি, মূলত এই আলোচনা। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ইতিমধ্যে এই দলকে সাংগঠনিকভাবে আর সুদৃঢ় করার জন্য কাজ শুরু করেছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে আদাবরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল ও সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশীয় মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আরও জানাচ্ছেন চকর মালিথা।
আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্স অন্য মহাদেশেও শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় বাংলাদেশ। মাঙ্কি পক্স শনাক্তে থার্মাল স্ক্যানার বসানো হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সতর্কতামূলক এসব ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। থার্মাল স্ক্যানারে পরীক্ষা করতে গিয়ে সাধারণ যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যে ডক্টর আছে সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরেও যদি কখনো মনে হয় যে আমাদের একটু আরও ইনক্রিজ করা লাগবে লোকজন, তখন আমরা ইনক্রিজ করব। যাত্রীদেরও সতর্ক হওয়ার পরামর্শ বিমানবন্দর কর্তৃপক্ষের। এখানে আমাদের সংক্রামক রোগ শনাক্তকরণ কেন্দ্র আছে, কাউকে যদি সাসপেক্টেড মনে হয় আমরা সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে যাব। যাত্রীদের জন্য আমাদের 2টা স্ক্যানার আছে যেখানে কন্টিনিউয়াসলি স্বয়ংক্রিয়ভাবে মনিটর করা হচ্ছে তাদের টেম্পারেচার। এইখানে দেখেন আমাদের ডক্টরস এনাকে বসে আছে, কন্টিনিউয়াস ওনারা দেখছে। তাদেরকে আমরা সতর্ক করছি যেন এটা আমাদের দেশে স্প্রেড না করে। তো এখানে স্প্রেড করার প্রথম জায়গা হচ্ছে এয়ারপোর্ট, কারণ সারা দুনিয়া থেকে লোকজন এসে এখানে আসছে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মাঙ্কি পক্স আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। আগস্টের 15 তারিখ থেকে আমরা স্ক্রিনিং শুরু করছি এবং এখন পর্যন্ত পাই নাই। কারো শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের নির্দেশনা নিয়ে দেশে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। রাজধানীর বাড়িধারা থেকে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করে মিন্টো রোডের ডিবি অফিসে এনেছে পুলিশ। ডিবি অফিসে আছেন ইফতেখার উদ্দিন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইফতেখার, দীপু মনিকে আটকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? নবনীতা, বেশ কিছুক্ষণ আগে রাজধানীর বাড়িধারার একটি বাসা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গত 16ই আগস্ট চাঁদপুরে বিএনপি জেলা সভাপতি ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় ডক্টর দীপু মনি এবং তার ভাই ডাক্তার জে.আই. ওয়াদুদ সহ মোট 510 জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় 1200 জনের নাম উল্লেখ না করে প্রায় 1700 জনের নামে হামলা, লুটপাট এবং ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। আরেকটি কথা, যে এখন পর্যন্ত ডিবি অফিসে বা পুলিশের কেউ গণমাধ্যমের সামনে ব্রিফ করেননি বা বিস্তারিত কিছু জানাননি। ধারণা করা হচ্ছে আগামীকাল ডাক্তার দীপু মনিকে কোর্টে তোলা হবে। ডাক্তার দীপু মনি এই বর্তমানে সমাজ সদ্য সাবেক যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে সেই সংসদে তিনি চাঁদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন এবং তিনি প্রথমবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে 2008 সালে তিনি তখন বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, বিএনপি সভাপতি ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা সহ যে হামলা এবং লুটপাট ঘটেছে সেই মামলায় আসলে তাকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল কোর্টে আসামিকে তোলা হবে, তারপর আমরা বিস্তারিত জানতে পারব। নবনীতা, ইফতেখার, ধন্যবাদ আপনাকে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজি-কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। 24শে আগস্ট পর্যন্ত আরজি-কর সহ আর আশেপাশে এলাকায় জমায়েতের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা ধর্ষণ ও হত্যা ঘটনায় আরজি-কর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। ভারত জুড়ে আউটডোরেও কর্মবিরতির ডাক দিয়েছে দেশটির চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দেশটির সব সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে অংশ নিয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরের সড়কে বসে রোগীদের বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কলকাতার পাশের শহর পানিহাটির সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানান তাদের হাসপাতালে জরুরি ও ইনডোর সেবা চালু রয়েছে। এবারে কৃষি সংবাদ।
কুড়িগ্রামের রাজারহাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারে। তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এ ধরনের খামার আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখবে। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়ায় 2 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। সড়কের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় চত্বরে এসব গাছ রোপণ করা হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে এলএনজির আমদানি বাড়ছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে 2023 সালে এলএনজি আমদানি আগের বছরের তুলনায় 9% বেড়েছিল। বছরে এই অঞ্চলে মোট 3,32,70,000 টন এলএনজি আমদানি করা হয়। চলতি বছরের প্রথম 7 মাসে এলএনজি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 2,30,60,000 টন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীদের চাকুরিতে পদোন্নতি ও নানা বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বেতারে চলমান বৈষম্য নিরসনের মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি করা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। মানববন্ধনে বেতারের কর্মকর্তাদের পদোন্নতি ও বঞ্চনার অবসান করা, অনিয়মিত শিল্পীদের চাকুরি স্থায়ীকরণ এবং পদোন্নতির ব্যবস্থা গ্রহণ সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। এবারে খেলার খবর।